এই যে এইরকম গোবর গণেশের মতো বসে কি আকাশ পাতাল ভাবছিস শুনি? না না মা, সেরকম কিছুই না। নতুন একটা কবিতা মাথায় এসেছে, সেটা নিয়ে ভাবছিলাম। তা ওই কবিতা বিক্রি করে কি আজ দুপুরের ভাত জোগাড় হবে? যা, কি যে বলো না। তোমার মতো মা, দাদাদের মতো এত যত্নবান দাদালা মাথার ওপর থাকতে আমায় দুবেলা দুমুঠো খাবার নিয়ে ভাবতে হবে নাকি? হ্যাঁ, আমার ছেলেরা দিনরাত গাধার মতো খাটবে আর তুই ঘরের খেয়ে গ্রামে গঞ্জে ঘুরে লোকেদের উপকার করে বেড়াবি। তা হবে না বাছাধন। এতে আমার কি দোষ? বাবার যে একটা চাষের জমি, সেটাতে তো দাদালাই সারা বছর চাষ করে। আমার জন্য কোনো কাজই তো রাখনি। বারে হতভাগা বাহ! জর্শিল তারি নোড়া, তারি ভাঙি দাঁতের গোড়া। আমারই ভুল হয়েছিল বুঝলি, তোর মা মরে যাওয়ার পর তোকে ঘরে থাকতে দিয়ে। এইভাবে বলো না, নিজের মাকে ছোটবেলায় হারিয়ে তোমলাই তো আমার পরিবার। আর বাবা মারা যাওয়ার সময় বলেই গিয়েছিলেন, তোর দাদালাই তোকে বাকি জীবন দেখে লাগবে, তোর কোনো চিন্তা নেই লে ভোদা। এখন তুমি যদি আমায় এরকম বলো, তাহলে আমি কোথায় যাব বলো তো মা? সে যে জমির দুয়ারে যাও বাপু, এই বাড়িটায় গোয়াল ঘরের পাশে একটা ঘর আছে বলেই তুই থাকতে পারছিস, কিন্তু চাষের জমি একটাই, তাই তোর ভাগ সেখান থেকে কিছুই আসবে না, এটা বুঝে নে। জমির ফসলের 10 ভাগের 1 ভাগ আমি পাই। নিজের রান্না নিজে হাত পুলিয়ে কোলে ফেলি। ফাঁকা সময়ে গ্রামে সবার খোঁজ খবর নি। আমার জন্য তোমার কি খুব অসুবিধা হচ্ছে? অত শত আমি জানতে চাই নে। আমার সংসারে আমি আর তোমাকে খাওয়াতে পারবো না, এবার নিজের ব্যবস্থা নিজে করে নাও। তাহলে তাহলে আমি খাবো কি? সে তুই নিজে রোজগার করে নিজে খা। দেখ, হয় তোর মাথা গোজার এই ঘরটা ছাড়তে হবে, নয়তো জমির ভাগের ফসল ছাড়তে হবে। এবার তুই ঠিক করে নে তুই কি করবি। আচ্ছা, তার মানে এই বালিতে থাকতে গেলে আমায় এখন নিজের খাওয়ার টাকা নিজেকেই জোটাতে হবে, নইলে আমি থাকতে পারবো না। এটাই বলতে চাইছো তো? বলতে চাইছি নয়, এটাই বলছি। আর শোন, নিজে রোজগার করতে না পারলে ওই খালি পকেট নিয়ে এই বাড়ির ত্রিসীমানায় আসবি না। মা, তুমি কি বললে? যা বলেছি একদম ঠিক বলেছি। যা, এবার নিজের রাস্তা নিজে দেখ। চত্ব সব। যাই, তাহলে এবার পাশের গ্রামেই যাই, যদি কিছু কাজের খোঁজ পাই। এই যে খুলো, তোমার কাছে কোনো কাজ হবে? তা কে হে বাপু তুমি? তোমায় তো ঠিক চিনতে পারলাম না। আগে আমি ভোদা, ওই অশ্বিনীগঞ্জে থাকি। তবে এই গায়ে কি মনে করে? আগে রোজকালের আশায়। আমার সৎ মা আমায় সাফ জানিয়ে দিয়েছেন, যদি আমি অর্থ উপার্জন করতে না পারি, তাহলে যেন আমি বালি না ফেলি। আমায় কিছু কাজ দিতে পারো খুলো? হায় কপাল, হায় কপাল। আমি গরিব মানুষ, কোনো মতে দিন কাটে। বাড়ি ঘরের অবস্থা তো নিজের চোখেই দেখছো। কুঁড়ে ঘরখানা কবে থেকে ভেঙে আছে, পয়সার অভাবে সারাতে পারছি না। বিনা পয়সায় কে সারিয়ে দেবে বলো তো বাপু? আহালে, ঘরের ছাদটা তো সত্যি একদম ভেঙে গেছে। দাঁড়াও খুলো, আমি এটা একটা ব্যবস্থা করছি। পাশের জঙ্গল থেকে কয়েকটা বাঁশ কেটে এনে আমি এটা ঠিক করে দিচ্ছি। তুমি যে খাটবে, তোমায় পারিশ্রমিক দেব কিভাবে? আমার কাছে যে পয়সা নেই বাবা। না না খুলো, তোমায় পয়সা দিতে হবে না। তুমি বরং আজকে আমায় তোমার ঘরে থাকতে দিও, তাহলেই হবে। আচ্ছা বাবা, আচ্ছা আচ্ছা। আমি তাহলে ঘরে যা আছে তাই দিয়ে দুজনের জন্য চালে ডালে খিচুড়ি বানাচ্ছি, দুজনের পেট ভরে যাবে। আহা, খিচুড়ি, ধন্যবাদ খুলো। দেখো খুলো, দেখো তোমার ঘরখানা কেমন মজবুত করে দিয়েছি, এবার আর ভেঙে পড়বে না। সত্যি বাবা, তুমি আমার বড় উপকার করলে। চলো চলো, এবার ঘরের ভেতরে চলো। আমি আমি ডালে চালে খিচুড়ি ফুটিয়ে রেখেছি। চলো চলো চলো, আমার পেটে যে ইঁদুর লাফাচ্ছে গো, চলো। আহা, গলম গলম খিচুড়ি, সাথে কাঁচা লঙ্কা, আহ, আর কি চাই?
তা বাবা ভোঁদা, এখন এই রকম পথে পথে ঘুরছো কেন বাবা তুমি? কারণ আমার সৎমা আমায় সাফ জানিয়ে দিয়েছেন, যদি রোজগার করতে না পারি তাহলে আমায় বসিয়ে বসিয়ে আল খাওয়াবে না। আহা, দুঃখ করো না বাবা, দুঃখ করো না। যথেষ্ট কর্মঠ ছেলে তুমি, তুমি নিশ্চয়ই ভালো রোজগার পাতি করতে পারবে। দেখো, হ্যাঁ। দাদা, আপনার কি হয়েছে? এইরকম মাথায় হাত দিয়ে বসে আছেন কেন? আপনার কি শরীর খারাপ লাগছে? সামনেই তো পুকুর, খালি মুখে একটু জল দিয়ে নিন, ভালো লাগবে। আমার শরীর খারাপ নয়, মাথা খারাপ হয়েছে ভায়া। আমি হলাম ভানু, আর এটাই আমার পুকুর। আমি আদতে একজন জেলে। ও তাই নাকি? বাহ বাহ, তা তো বেশ ভালো বিষয়। কি করে ভালো বলি বলো তো ভায়া? গত বছর বন্যায় আমার ফসলি জমিটায় নোনা জল ঢুকে আমার ফসলের সর্বনাশ করে দিয়ে গেছে গো। মাথা অব্দি ডেনায় ডুবে আছি ভাই। কিন্তু দাদা, এই পুকুরে তো চালা মাছ ছালতেও পারেন, মাসে কিছু আয় হয়, এই আর কি। তা তো হতেই পারে, কিন্তু দেখতে পাচ্ছ তো এই পুকুরটা কচুরি পানা আর আগাছায় ভরে গেছে। শরীরে জোর পাই না ভাই যে একা হাতে পরিষ্কার করব। তাই মাছ চাষ করে যে 2 পয়সা আয় করব সেই পথ তো বন্ধ। ইস, ঠিক আছে ঠিক আছে, আপনি বলং আমায় একটা বাঁশ এনে দিন, আমি একাই নেমে এই কচুলিপানা পরিষ্কার করে দেবো। না না, সেই সব করতে হবে না। তোমায় মজুরি দেওয়ার মতো ক্ষমতা আমার যে নেই ভাই। আরে না না, মজদুরি দিতে হবে না, আপনি আগে চাষ তো করুন, তারপর না হয় দেখা যাবে। শুধু আমায় আজকের খাবারটা আর রাতে শুতে দিলেই হবে। সে আর এমন কি, তোমায় তোমায় অনেক অনেক ধন্যবাদ ভাই। তোমার এই উপকার আমি কোনোদিনও ভুলবো না। চলো এবার বাড়ি চলো, দেখি তোমার খাওয়ার ব্যবস্থা করি। হ্যাঁ দাদা, চলুন চলুন। পরের দিন সকাল হতেই ভোঁদা আবার বেরিয়ে পড়ল কাজের সন্ধানে। এবার পথে সে দেখতে পেল 2টো চায়ের দোকান। একটা চায়ের দোকান ভাঙাচোরা, আর একটা দোকান ঝকঝকে সুন্দর। সুন্দর দেখতে দোকানে বেশ কিছু লোক ভিড় করে আছে, আর পাশের ভাঙা দোকানে একজন বুড়ি বসে মাছি তাড়াচ্ছে। কি গো বুলিমা, আমায় একটা কাজ দিতে পারো? আমি সব কাজই করে দিতে পারি। না গো বাছা, আমি এক কুঁজো বুড়ি, আমার দোকানে সেই রকম বিক্রি বাটাও নেই। তোমায় কি করে কাজ দেব বলো তো? কেন গো বুলিমা, ওই পাশের দোকানে তো দিব্য লোকজন আসে। তার বলতে, আগে একটা সময়ে একা আমার দোকানেরই বারবারন্ত ছিল, তারপর যদি নিজের লোকেই শত্রু হয় তাহলে আর কি হবে বাবা? নিজের লোকই শত্রু মানে? ঠিক বুঝলাম না বুলিমা। আমার একটা ছেলে আছে, ওকে অনেক কষ্টে বড় করেছিলাম, ভালো ঘর দেখে ছেলের বিয়েও দিলাম, কিন্তু ওই বিয়ের পর আমার ছেলে আলাদা হয়ে গেল। ওই যে ওই পাশের দোকানটা দেখছো, ওটা তো ওরই। ও বাবা, তার মানে পাশের ওই দোকানটা তোমার নিজের ছেলের? হ্যাঁ গো বাবা। আচ্ছা, সে যা হয়েছে সেটা বাদ দাও, এখন কি করলে এই দোকানটা চলবে সেটা নিয়ে বরং ভাবো। এই যে দোকানের চারপাশে এত জঙ্গলি আগাছা জন্মেছে, সেগুলো তো পরিষ্কার করতে হবে গো মা, নইলে এই রকম নোংরা চারপাশ থাকলে খদ্দের আসবে কেন? তা তো ঠিকই, কিন্তু তা নিয়ে তুমি চিন্তা করো না গো, আমি এই সব পরিষ্কার করে ঝকঝকে তকতকে করে দিচ্ছি। আরে না না, চিন্তা করো না, তোমায় পয়সা দিতে হবে না গো, তুমি শুধু আমায় 1 কাপ চা খাইও, তাহলেই হবে। সত্যি বলছো তুমি? বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। এই যে, এই নাও চাটা খাও। আহ, এ তো চা নয়, এ তো অমৃত গো বুলিমা। এবার এই ভোঁদা তোমাকে সব রকম সাহায্য করবে, তোমার দোকান আবার লমলমিয়ে চলবে গো বুলিমা, দেখোই না। কি করতে চাও তুমি বাছা? দেখো বুলিমা, ওই যে পাশের দোকানটা দেখছো, ওটা কেন এত চলে বলো তো? ওটার চারপাশটা পরিষ্কার ঝকঝকে, দেখতে সুন্দর। আমাদেরও এই দোকানটাকে সুন্দর করে তুলতে হবে গো। তুমি এসব করবে বাছা? এই যে তোমার দোকানের পাশের জমিটা, এটা কার? ওইটা ওইটা তো আমারই গো। একা মানুষ কত দিকে সামলাবো বলো তো, তাই ওটা ওই রকম আগাছায় ভরে গেছে। তা বুলিমা, তুমি যদি ওইখানে একটা
খাবারের দোকান করো তাহলে কেমন হয়? তোমার খদ্দের অনেক গুণে বেড়ে যাবে, বুঝলে? আমি জঙ্গল থেকে কিছু বাঁশ নিয়ে এসে এই দোকানটা বানিয়ে ফেলবো। তারপর তাতে খাবারের জোগাড়টা কে করবে শুনি? সে নিয়ে তুমি চিন্তা করো না গো। আমি যখন এগলাম সেগলাম ঘুরে বেড়াতাম, তখন একজন ঠাকুর বামুনের সাথে আলাপ হয়েছিল। তার সাথে থেকে বেশ কিছু অনুষ্ঠান বাড়িতে আমি রান্নার কাজও করেছি। ও বাবা, তুমি আবার রান্নাও করতে পারো? তোমার চিন্তা নেই গো বুলিমা, এখানে আমরা ভাতের দোকান করবো। দেখবে তোমার ছেলেও অবাক হয়ে যাবে। বুড়ির চোখের সামনে ওই পরিত্যক্ত জংলা জমিতে ভাতের হোটেল বানিয়ে ফেলে ভোঁদা। বুড়ি মায়ের ভাতের হোটেল নাম দেখে বুড়িমা আপ্লুত হয়ে পড়ে। এই 400, এই 500, আর এই যে 20। বাবা, আমি তো ভাবতেই পারছি না এই একদিনে আমার ভাতের হোটেলে 520 টাকা রোজগার হয়েছে। সত্যি বাবা, তোমার হাতে জাদু আছে। সবই ঈশ্বরের আশীর্বাদ। আমি ভাবছি যে কাল ওই গ্রামের মোড়ল মশাইকে একবার নেমন্তন্ন করে আসবো। তুমি একটু জমিয়ে রান্না করো তো বাবা, ওনারা খেয়ে ভালো বললে তবেই না গ্রামের আরো লোক আসবে আমাদের দোকানে, তাই না? কি বলো? তাহলে বলছি কি বুলিমা, আমার দুজন অতিথিকে বলবো গো কাল দুপুরে আসতে। তারাও আমার এই খারাপ সময়ে আমায় যত্ন করে তাদের বাড়িতে থাকতে দিয়েছিল, খেতে দিয়েছিল। ও মা, সে কি কথা, নিশ্চয়ই বলবে। আর এমন কি ব্যাপার? বেশ বেশ বেশ। এই চা হবে? 3 কাপ চা দাও তো। হ্যাঁ হবে, তবে কখন হবে সেটা বলতে পারছি না। মানে একটা চায়ের জন্য আবার কতক্ষণ দাঁড়াবো? আমার দোকান, আমার যখন সময় হবে তখনই চা পাবে। খদ্দেরের সাথে এরকম তোমাদের ব্যবহারের ছিরি? ছি! এই চলো তো, ওই পাশে বুড়ি মায়ের দোকানে চলো। হ্যাঁ চলো চলো। শুনেছি বুড়ি মায়ের চায়ের দোকানে চা থেকে শুরু করে দুপুরে ভাতটাও খুব সস্তায় আর পুষ্টিকর পাওয়া যায়, আর ততই অমায়িক তার ব্যবহার। ও বুড়ির আর কি মুরত! যাই হোক, তোমার থেকে অনেক গুণ ভালো। হুঁ, আর তোমার দোকানে আর কোনোদিনও আসবো না। হুম, যাও যাও যাও, তোমাদের মতো ভুলভাল খদ্দের আমারও দরকার নেই। সত্যি ভোঁদা, তোমার অনেক গুণ বাবা। তোমার হাতের রান্নার স্বাদ চমৎকার। একদিন মাংস কষিয়ে খাইও তো ভোঁদা। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আপনারা সবাই গ্রামে অন্যদেরও বলবেন বুলি মায়ের ভাতের হোটেলে আসার জন্য। তাহলে খুব শিগগিরই আপনাদের ডেকে মাংস ভাত খাওয়াতে পারবো। বেশি দেরি হলে আবার ওদিকে আমি নাও থাকতে পারি তো। কেন ভোঁদা, তুমি কোথায় যাবে? খুলো, তোমায় বলেছিলাম না, মা বলেছেন যদি উপার্জন করতে পারি তবেই আমি আমার বাবার ভিটেতে থাকতে পারবো, নয়তো নয়। তাহলে এবার আমি অন্য গ্রামে যাব কাজের খোঁজে। আর বুলি মায়ের হোটেলে এখন কাজ করার জন্য লোক ওঁত পেতে বসে আছে। চারিদিকে সুনাম ছড়িয়ে পড়েছে। বুলি মায়ের কোনো সমস্যা হবে না। তা বোধা কি কাজ করবে বলে ঠিক করেছো? আপাতত যা কাজ পাবো তাই করব, কিন্তু ভবিষ্যতে আমিও বাবার মতো ব্যবসায়ী হতে চাই। কিসের ব্যবসা? কাগজের ব্যবসা গো। আমার বাবার বড় ব্যবসা ছিল। আগে আমায় উপার্জন করে ব্যবসার জন্য মূলধন জোগাড় করতে হবে তো, তারপর আমি ব্যবসা শুরু করব। খুব সফল ব্যবসায়ী হিসেবে তোমায় দেখতে চাই বাবা। তখন আবার আমাদের ভুলে যেও না যেন। না না খুলো, তা কি করলে হয়? কিন্তু কিন্তু কি জানি খুলো, কতদিনে এই ব্যবসার মূলধন জোগাড় করতে পারবো।
ও মা, মা, মা গো, মা আমার, আমায় ক্ষমা করে দাও মা। আমার ভুল হয়ে গেছে, আমি খুব বড় পাপ করে ফেলেছি তোমায় ছেড়ে গিয়ে মা। ও বাবা, এ যে ভূতের মুখে রাম নাম শুনছি রে। কি হয়েছে কি, হ্যাঁ? আজ এতদিন পর হঠাৎ মায়ের প্রতি সোহাগ একেবারে উতলে উঠছে। তা মা মরে গেছে এমন খবর পেয়েছিস নাকি? হ্যাঁ, আমি আমার ভুল বুঝতে পেরেছি মা। গত 1 মাস ধরে আমার দোকান বসে যাওয়ায় আমার বউ মল্লিকাও আমায় ছেড়ে চলে গেছে। আমার পেটের ভারী সমস্যা দেখা দিয়েছে মা। বৈদ্য যা ওষুধ দিয়েছে সেটাও কেনার মতো টাকা আমার কাছে নেই মা। আহারে বাছা আমার, তুই চিন্তা করিস না বাবা। আমি আজই ওই বৈদ্য মশাইয়ের কাছ থেকে তোর ওষুধগুলো কিনে আনবো। হ্যাঁ, না না বুলিমা, তুমি বলো ওকে নিয়ে তোমার বালি যাও, আমি গিয়ে ওষুধগুলো কিনে আনছি। যাও যাও, তোমরা বালির দিকে এগিয়ে যাও। কি কাজ করতে হবে বলো তো বুলিমা, যার জন্য আমায় কাক ভোলে ঘুম থেকে ডেকে এই মন্দিরের সামনে নিয়ে এলে? বলছি বাবা, বলছি। ওই যে ওই পুরনো মন্দিরটা দেখতে পাচ্ছ, ওটা আমাদেরই বাড়ির মন্দির। আমাদের পূর্বপুরুষ এই মন্দিরের পূজারী ছিলেন। বহু বছর এই মন্দিরটা বন্ধ আছে, কেউ পরিষ্কার করে না, আর পুজোও হয় না। তাই বাবা, তুমি যদি এটা একটু পরিষ্কার করে দিতে তাহলে বড় উপকার হতো। ও এই ব্যাপার, তা ওটা নিয়ে তুমি ভেবো না, তুমি নিশ্চিন্তে থাকো বুলিমা, আমি ঝটপট এটা পরিষ্কার করে দিচ্ছি। বলছি বাবা, একটা কথা ছিল। আবার কি কথা গো বুলিমা? বলছি কি, আমি কিন্তু তোমায় কিছু ওই টাকা পয়সা দিতে পারবো না। এই মন্দির পরিষ্কার করতে গিয়ে যদি তুমি কিছু ধনরত্ন খুঁজে পাও তাহলে বাবা সেটা তুমি রেখে দিও, কেমন? মানে আমি ঠিক বুঝলাম না গো বুলিমা। জানো তো বাবা, এই মন্দিরে বহু বছরের পুরনো গুপ্তধন নাকি আমার পূর্বপুরুষের কেউ লুকিয়ে রেখেছিলেন। তিনি মারা যাওয়ার আগে বলেছিলেন, যদি কোনো শয়তান মানুষ মনে পাপ নিয়ে এই সম্পত্তি খুঁজতে যায় তাহলে সে মরে যাবে। একমাত্র কোনো সৎ ব্যক্তি এটা খুঁজে পাবে। তারপর তারপর এই গুপ্তধনের খোঁজে অনেক লোকই এসেছে, কিন্তু কেউ খুঁজে পায়নি, বরং বেঘোরে তারা প্রাণ হারিয়েছে। কিন্তু তোমার সাথে পরিচয় হওয়ার পর মনে হলো হয়তো তুমি এই গুপ্তধনের যথাযথ মালিক হতে পারো। তোমার মতো সৎ নির্লোভ মানুষ তো আমি আর দেখিনি বাবা। আহালে, এটা কি দেখি তো, এটা তো পিতলের গলা মনে হচ্ছে। ও বাবা, এর ভিতরে তো ভর্তি গয়না। যাই বুলিমায়ের কাছে নিয়ে যাই। বুলিমা, ও বুলিমা, দেখো কি বেরিয়েছে। আমি তো বলেইছিলাম এই গুপ্তধন একমাত্র তোমার মতো সৎ মানুষই খুঁজে পাবে। কিন্তু কিন্তু এগুলো তো অনেক মূল্যবান গয়নাগাটি। তাতে কি হয়েছে? যাক বাবা, এবার আমি চিন্তামুক্ত হলাম। গুপ্তধন এত বছরে সঠিক মানুষের হাতেই পৌঁছলো। কিন্তু বুলিমা, এই সম্পত্তি তোমার, এই সম্পত্তি তুমি লিখে দাও তোমার কাছে। না ভোদা না, এই গয়না বিক্রি করে যে টাকা তুমি পাবে তাতে তোমার ব্যবসা শুরু করো। নিজের বাবার ভিটেতে ফিরে যাওয়ার মতো যথেষ্ট টাকা এখন তোমার কাছে আছে।
নিজের সৎ মাকে গিয়ে দেখিয়ে দাও যে তুমি ব্যবসার মূলধন অর্জন করে তবেই বাড়ি ফিরেছো। সত্যি এই টাকা তুমি আমার ব্যবসা খোলার জন্য দিলে? হ্যাঁ বাবা, তোমায় দিলাম। ভালো করে ব্যবসা করো, বিয়ে থা করে সুখে শান্তিতে জীবন কাটাও। আর হ্যাঁ বাবা, আর একটা কথা আছে। কি কথা বলো না? বিয়েতে কিন্তু নেমন্তন্ন করতে ভুলো না বাপু।